স্বাগত সমগ্র বাংলাদেশে। সাথে আছি হামিম আহমেদ। শুনছেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছে। এ ঘটনায় বিকেলে বিএসএফ এর সাথে পতাকা বৈঠকে বসছে বিজিবি। নিহতদের পরিবার জানায়, মোরসালিন, নবীর হোসেন সহ কয়েকজন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলে মোরসালিন নিহত হয়, আর আহত নবীর হোসেন বিএসএফ হেফাজতে হাসপাতালে মারা যান। বিএসএফ এর সাথে যোগাযোগের মাধ্যমে নিহত দুজনের মরদেহ ফেরত আনার কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি। সঠিক তদন্ত করে সঠিকটাকে বের করে ছেলেটার লাশ আনার ব্যবস্থা করে দেন এবং যারা এর সাথে মূল গডফাদার আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। ছেলেটা খুবই ভালো, ওর কার চক্রান্ত বর্ডারে গেছে এটা তো সঠিক, এটা তথ্য আমরা পাইছি না। তো ছেলেটা মারা গেছে, ইন্ডিয়াতে বিএসএফ এর হাতে আছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহতের ঘটনায় বিকেলে বিএসএফ এর সাথে পতাকা বৈঠকে বসবে বিজিবি। এই নিয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী জাবেদ রহিম। জাবেদ, যেমনটি আমরা খবরে বলছিলাম যে বিকেলে বসবে বৈঠকে, কখন নাগাদ বৈঠক শুরু হতে পারে এবং লাশ হস্তান্তরের ব্যাপারে কি কোনো সর্বশেষ তথ্য আছে আপনার কাছে? জি, আপনি জানেন যে শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের গোপীনাথপুরে। তারপরে কিন্তু এখানকার যে বিজিবি আছে, বিজিবি এই বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে এবং সেই অনুসারে এখানের সাইড বিজিবির যিনি অধিনায়ক আছেন তিনি আমাকে জানিয়েছেন যে আজ বিকাল 5টায় সেই পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে এবং পতাকা বৈঠকের পরই যে দুজন নিহত হয়েছে তাদের লাশ হস্তান্তর হবে বলে তিনি আমাকে জানিয়েছেন। জি, কিভাবে আসলে এই ঘটনার সূত্রপাত ঘটলো বা কেনই বা তাদেরকে গুলি করা হলো, এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কি? যে আপনি এই ঘটনার ব্যাপারে বিজিবির পক্ষ থেকে কিন্তু আমাদেরকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যে তথ্য দেওয়া হয়েছে সেখানে তারা বলছেন যে যে দুজন বাংলাদেশি নিহত হয়েছেন এই গোপীনাথপুর এলাকার যারা দুজন, তারা এই এই দুজন সহ আরো 10-12 জন ওই সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। সেখানে তারা চোরাচালানি পণ্য নিয়ে ফেরার পথে বিএসএফ তাদেরকে বাধা দেয়। তখনই বিএসএফ সঙ্গে তাদের হাতাহাতি ধস্তাধস্তির ঘটনা ঘটে। সে সময় ছড়া গুলিতে এই দুইজন আহত হন এবং তাদেরকে সেখানকার হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারা মারা যান এবং অন্যরা আহত হয়েছেন বলে শোনা গেলেও তাদের ব্যাপারে এখানকার বিজিবির কর্মকর্তারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এই ঘটনায় মোট 10-12 জন কি চোরাচালানি চক্রের সম্পৃক্ততার কথা বলছেন এবং যে দুজন মারা গেছেন তাদেরকে আগেও এখানে এই সীমান্ত এলাকায় চোরাচালানি পণ্য পরিবহনের সঙ্গে সম্পৃক্ততা ছিল বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। জি, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। রোদ ওঠার সঙ্গে সঙ্গে কমছে হাওড় অঞ্চলের নদ নদীর পানি, তবুও সংকট কাটেনি এসব এলাকার কৃষকদের। বাড়তি মজুরি দিয়েও মিলছে না ধান কাটা, মাড়াই ও শুকানোর জন্য প্রয়োজনীয় শ্রমিক। অন্যদিকে এ পর্যন্ত বৃষ্টি ও উজানের ঢলে হাজার হাজার হেক্টর জমির ধান নষ্ট হওয়ায় যে ক্ষতি হয়েছে তা কিভাবে পোষাবেন সে দুশ্চিন্তায় আছেন তারা। ইদানিং বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা সহ সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে মৌসুমের শেষ দিকে এসেও কাটেনি লোকবল সংকট। বাড়তি মজুরি দিয়েও মিলছে না কৃষি শ্রমিক। চলতি মৌসুমে জেলার 2,23,511 হেক্টর জমির বোরো ধানের মধ্যে 1,76,820 হেক্টর জমির ধান কাটা হয়েছে। শ্রমিকের মূল্য পরিশোধ করতে অনেকেই বিক্রি করছেন ধান। পচা ধান এখন তো আমরা শুকাইতে পারলাম না, এই ধান কিনব কেটায়, নিব কেটায়, ওই চিন্তায় আমরা বুকেরাম খালি খোলা থেকে লেগে গেছে। বর্তমানে আছে তোমার টানও যেটা আছে, নিজে নিজে খাটা লাগে, শ্রমিক পাওয়া যায় না, 1200 টাকা রোজ। মৌলভীবাজারে বোরো ধানের ন্যায্য মূল্য না পেয়ে বিপাকে কৃষক। প্রতিমন ভেজা ধান বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকা দরে, আর শুকনো ধান বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা মনে। ও পানিটা ইসিয়া লাইতো, ই পানি গে ও পানি গে তো লইলো না, অন্য কত পানি হইতো হইতে ও পানি ইসিয়া লাইতো পারলো না। অন্যান্য ধান তোমার 600 করে মন, কিন্তু মানুষের রোজ হইল 1200 টাকা। কমতে শুরু করেছে কিশোরগঞ্জের নদ নদীর পানিও। তবে গেল কয়েকদিনে বৃষ্টি ও উজানের ঢলে পানিতে তলিয়ে নষ্ট হয়েছে জেলার 13,419 হেক্টর জমির পাকা ধান। চলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ। কৃষকদের পাশে থেকে কৃষকদের যতটুকু সহযোগিতা করা সম্ভব সেটি আমরা করে যাচ্ছি। আমরা চাই সত্যিকারের ক্ষতিগ্রস্ত কৃষক যারা, তারা যেন এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে এবং আমরা এই তালিকা সম্পন্ন হওয়ার পর সরকারের কাছে প্রেরণ করব।
নেত্রকোনায় ধান কাটা, মাড়াই, শুকানোর কাজে ব্যস্ত কৃষকরা। জেলায় আগাম বর্ষা ও পাহাড়ি ঢলে নষ্ট হয়ে গেছে 16,778 হেক্টর জমির ধান। ক্ষতি হয়েছে 372 কোটি 15,22,000 টাকার। খাদ্যও আমরা নষ্ট হয়ে গেছে, গরু বাছুরও খাদ্য আমরা নষ্ট হয়ে গেছে। গরু বাছুর বাঁচানো কিভাবে, এইটাও খুবই একটা কষ্ট, খুবই আমরা কষ্টের মধ্যে আছি। চলতি মৌসুমে হবিগঞ্জ জেলার এখন পর্যন্ত প্রায় 35,600 হেক্টর জমির ধান কাটা হয়েছে। বন্যা ও জলাবদ্ধতায় জেলার অন্তত 23,904টি কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হাওড়া অঞ্চলের পরিস্থিতি নিয়ে জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ কত আসলে, এবং ইতিমধ্যে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে? শুরুতেই যদি জানিয়ে রাখি যে টানা কয়েকদিনের যে বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে সুনামগঞ্জের 20,000 হেক্টরেরও বেশি ফসলি জমি জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে 16,000-এরও বেশি কিন্তু ফসলি জমি ইতিমধ্যে একেবারে নষ্ট হয়েছে, এমনটি কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা সেটি কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসন এবং কৃষি বিভাগের সমন্বয়ে করা হচ্ছে। ইতিমধ্যে জেলায় প্রায় 98,000-এরও বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হয়েছে, এমনটি জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। যেহেতু আজকে শনিবার সরকারি ছুটির দিন, সেই দিনেও কিন্তু তারা তাদের যে তালিকা করার কার্যক্রম সেটি তারা করছেন। হয়তো আগামীকাল এর সংখ্যা আরো বাড়বে এমনটি জানানো হচ্ছে, যেহেতু আজকে সারাদিন তারা মাঠ পর্যায়ে কৃষকদের দ্বারে দ্বারে গিয়ে তারা এই তালিকা করছেন, সেই ক্ষেত্রে সংখ্যা আরো বাড়বে। এখন পর্যন্ত 98,000 আছে এমনটি আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মতিউর রহমান খান। তবে এই হাওরে এখন নতুন করে যে আরেকটি সংকট দেখা দিয়েছে সেটি হচ্ছে ধান বিক্রি করতে পারছেন না তারা। কিন্তু যারা কৃষক আছেন তারা বাড়তি মজুরি দিয়ে, অর্থাৎ 1200 থেকে 1100, 1200 কিংবা 1300 টাকা মূল্যেও তারা মজুরি দিয়ে শ্রমিক নিচ্ছেন ধান কাটার জন্য। তবে তারা ধান বিক্রি করতে হচ্ছে 800 থেকে 900 টাকা মন দরে। এই কারণে তারা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকার যদিও 1440 টাকা মন দরে ধান ক্রয় করছে, তবে সেই নীতিমালার কারণে কিন্তু সরকারিভাবে কৃষকরা তারা তাদের যে ধান সেই ধান বিক্রি করতে পারছেন না। কারণ টানা বৃষ্টিতে ধানের মান নষ্ট হয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কলায় স্তূপ করে রাখার কারণে ধানের যে রং সেই রঙের পরিবর্তন হয়েছে, যার কারণে খাদ্য বিভাগের যারা সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু এই ধান সংগ্রহ করছেন না। তারা বলছেন যেহেতু সরকারের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আর্দ্রতা থাকতে হবে এবং ধানের যে রং সেই রং পরিবর্তন হওয়া যাবে না, এই কারণে তারা নীতিমালার বাইরে গিয়ে ধান ক্রয় করতে পারবেন না। আর এখন পর্যন্ত যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন এর মধ্যে 400 পরিবার সরকারি সহায়তা পেয়েছেন। তারা 7,500 টাকা এবং 20 কেজি করে চাল পেয়েছেন, সেটি বিশম্ভরপুর উপজেলায় পেয়েছেন। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু তারা তালিকা করছেন, তালিকা কার্যক্রম শেষ হলে যত দ্রুত সম্ভব সেই সরকারি সহায়তা, অর্থাৎ প্রধানমন্ত্রী যে সহায়তার ঘোষণা দিয়েছেন সেই সহায়তা তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পৌঁছে দেবেন এমনটি আমাদেরকে জানানো হয়েছে। এখন পর্যন্ত সুনামগঞ্জের হাওরগুলোতে 86% জমির ধান কর্তন সম্পন্ন হয়েছে এবং নন হাওরে আরো প্রায় 60% জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে সুনামগঞ্জে 80% জমির ধান কাটা সম্পন্ন হয়েছে এমনটি আমাদেরকে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল সুনামগঞ্জের হাওর থেকে সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বেহাল আঞ্চলিক সড়কের কারণে পদ্মা সেতুর সুফল পাচ্ছেন না মুন্সিগঞ্জবাসী। সরু রাস্তার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে সদর, টঙ্গীবাড়ি ও গজারি উপজেলার বাসিন্দাদের। স্থানীয়রা বলছেন সড়ক প্রশস্ত করা হলে দুর্ভোগ কমার পাশাপাশি জেলার অর্থনীতিতেও আসবে গতি। মুন্সিগঞ্জের 3 উপজেলা সিরাজদিখান, শ্রীনগর ও লৌহজং হয়ে এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু পেরিয়ে চলে গেছে ফরিদপুরের ভাঙা পর্যন্ত। মুন্সিগঞ্জ জেলার এক প্রান্ত দিয়ে এক্সপ্রেসওয়ে গেলেও অন্য প্রান্তের চিত্র একেবারেই উল্টো। জেলা শহর থেকে মাত্র 27 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় পৌঁছাতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। এ কারণে সদর, গজারিয়া ও টঙ্গীবাড়ির বাসিন্দাদের সুফল মিলছে না পদ্মা সেতুর। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ কয়েক গুণ কম সময়ে গন্তব্যে পৌঁছালেও
এক্সপ্রেসওয়ে সুবিধা পুরোপুরি পাচ্ছে না এই 3 উপজেলার মানুষ। মুন্সিগঞ্জের উপর দিয়ে পদ্মা সেতু গেলেও মুন্সিগঞ্জের একটা উপজেলা ছাড়া বাকি 5টা উপজেলায় মানুষ আমরা তেমন একটা উপকৃত হইনি। এর মূল কারণই আমরা মনে করি যে আমাদের যে কানেক্টিং রোডগুলো আছে এই রোডগুলো প্রশস্ত নয়। যাত্রাবাড়িতে পদ্মা সেতু টান দিলে মনে হলো যে আপনার 1 ঘন্টা জায়গা মানুষ, আর আমার সাইনবোর্ডে একটা মানুষ আইতে লাগে মনে হলো যে 1.5 ঘন্টা 2 ঘন্টা। তো রাস্তাঘাট তো আমরা ছোট চিপে হয়ে গেছি, আমরা আমু কেমনে? সড়ক বিভাগ বলছে ছনবাড়ি থেকে হাতিমারা হয়ে মুন্সিগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ড পর্যন্ত সড়কটি আঞ্চলিক মহাসড়ক হবে। এরই মধ্যে অনুমোদন পেয়েছে প্রকল্প। এর ফলে মুন্সিগঞ্জের উপর দিয়েই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাতায়াত করতে পারবেন দক্ষিণাঞ্চলের মানুষ। ডিপিপি সম্প্রতি 25শে জানুয়ারি 2026 তারিখে একনেকে অনুমোদিত হয়েছে। তা বাস্তবায়ন হলে মুন্সিগঞ্জবাসী ঢাকা মাওয়া এক্সপ্রেসের সাথে খুব দ্রুততম সময়ের মধ্যে সংযুক্ত হতে পারবে এবং এর সুফল জনগণ ভোগ করবে। পদ্মা সেতু হয়ে শ্রীনগর, টঙ্গীবাড়ি ও সদর উপজেলার মধ্য দিয়ে চট্টগ্রামের সাথে আঞ্চলিক মহাসড়ক হলে যাতায়াতে দুর্ভোগ কমার পাশাপাশি গতি আসবে জেলার ব্যবসা বাণিজ্যে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্ষার আগেই ভাঙন দেখা দিয়েছে মানিকগঞ্জের পদ্মা যমুনার তীরবর্তী এলাকাগুলোতে। গত 1 মাসে নদী গর্ভে বিলীন হয়ে গেছে শতাধিক বাড়ি ও কয়েকশো বিঘা ফসলি জমি। এদিকে সাতক্ষীরায় বেড়িবাঁধের ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন সাতক্ষীরার নদী পাড়ের শত শত পরিবার। গত 1 মাস ধরেই মানিকগঞ্জের পদ্মার তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। অসময়ের নদী ভাঙনে নিঃস্ব হরিরামপুর উপজেলার গোপীনাথপুর, রামকৃষ্ণপুর ও কাঞ্চনপুর ইউনিয়নের কয়েকশো পরিবার। পানি বেড়ে যাওয়ায় শিবালয় ও দৌলতপুরে শুরু হয়েছে যমুনার ভাঙন। ভাঙনের রূপ বেশি ভালো না, এরকম ভাঙন আমার বয়স আমি এই প্রথম দেখতেছি। এই নদী যদি ভাঙে আমরা কোন জায়গায় দাঁড়ামু, কার কাছে যাই দাঁড়ামু, আমাদের তো এর অসহায় হয়ে যাবো। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, দয়া করে যদি বেরিয়ে দেয় তার কাছে আমার ভিক্ষা চাই না, সাহায্য চাই না। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন রোধে স্থায়ী বাঁধের পরিকল্পনার কথা জানান জনপ্রতিনিধিরা। যাতে সাময়িকভাবে এটাকে বাধা দেওয়া যায়, যাতে ফার্দার না বাড়ে। আর মূল কাজটা আমরা আগামী অর্থ বছরে শুরু হবে, সেখানে আমরা স্যাংশন হয়েছে, এটা আমরা এখন বাকিটা কাজ শুরু করব। এদিকে বর্ষার আগেই ভাঙন ঝুঁকিতে উপকূলীয় জেলা সাতক্ষীরার খোলপেটুয়া, কপোতাক্ষ ও মরিচচাপ নদীপাড়ের বিস্তীর্ণ এলাকা। ভাঙন আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের। সামনে বর্ষাকাল, যদি এক্ষুনি না হয় তো আমাদের যে বাজারটা একবার সম্পূর্ণ নদীর গর্ভে চলে যাবে। আমাদের এখানে যদি এই ভাঙনটা যদি আমরা এক্ষুনি রোদ না ঠেকাতে পারি, তাহলে আমাদের গ্রাম এখানে গ্রাম আছে, শত আছে, মানে ধানের জমি ঘের আছে, সব প্লাবিত হয়ে যাবে। ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় বাঁধ সংস্কারের কাজ চলছে। বরাদ্দ পেলে অন্য এলাকাতেও সংস্কার কাজ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মোটামুটি 5 কিলোমিটার মতো জায়গায় আমাদের কাজ চলমান আছে, আর 10.88 কিলোমিটার জায়গা এখনও অতি ঝুঁকিপূর্ণ আছে। সেটা আমরা ধাপে ধাপে ইমার্জেন্সি করেও হইতে পারে, অথবা আমরা প্রস্তাব পাঠায়ে আগামী বছর বরাদ্দ পাইলে আমরা করব। বন্যা ও জলোচ্ছ্বাস ঠেকাতে 60-এর দশকে সাতক্ষীরা উপকূলের 802 কিলোমিটার জুড়ে তৈরি করা হয় বেড়িবাঁধ। এসব বাঁধের 40টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 1 দশকেও শেষ হয়নি জামালপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ। এতে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে জামালপুর সহ 4 জেলার 50 লাখেরও বেশি মানুষ। আর আমলাতান্ত্রিক জটিলতা, একাডেমিক কার্যক্রমে আছে সমন্বয়ের অভাব। শিগগিরই সমস্যা সমাধানে আশ্বাস কর্তৃপক্ষের। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে 2016 সালে জামালপুর পৌর শহরের মনিরাজপুরে 35 একর জায়গার উপর জামালপুর মেডিকেল কলেজ ও 500 শয্যার হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়। ইতিমধ্যে শেষ হয়েছে একাডেমিক ভবন, নার্সিং কলেজ ও আবাসিক ভবনের নির্মাণ কাজ। তবে গত 10 বছরেও শুরু হয়নি 500 শয্যা হাসপাতালের মূল ভবনের তৈরির কাজ। দীর্ঘদিনেও কাজ শুরু না হওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। এতে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। আমরা যখন ইচ্ছা তখন ওয়ার্ড ফ্যাসিলিটিস পাচ্ছি না, এবার ইভিনিং ক্লাসগুলো হচ্ছে ঠিকমতো করা হচ্ছে না। ক্লিনিক্যাল প্র্যাকটিসগুলো বা ক্লিনিক্যাল ক্লাসগুলো হওয়া দরকার, তা আমাদের দক্ষ টিচার এবং প্রপার টিচার থাকা সত্ত্বেও আমরা কাল ভালো করতে পারি না। ফলে অতিরিক্ত রোগীর চাপ বাড়ছে জামালপুর জেনারেল হাসপাতালে। আমাদের যে অবকাঠামো সেটা 100 শয্যার হাসপাতাল, যা 250 শয্যার রোগী থাকে, কিন্তু বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়, রোগীর চাপটা অত্যাধিক বেড়ে গেছে।
এদিকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভবন বাদে আনুষঙ্গিক কার্যক্রম প্রক্রিয়াধীন জানান কলেজটির অধ্যক্ষ। আর গণপূর্ত বলছে হাসপাতালের মূল ভবনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাবনা। মেডিকেল কলেজের জন্য যে আসবাবপত্র, অন্যান্য যন্ত্রপাতি, ল্যাবরেটরি যে ইনস্ট্রুমেন্টস, এগুলো বর্তমানে প্রক্রিয়াধীন আছে। এগুলো হয়তো আশা করা যায় মাস 6 মধ্যে এই কাজগুলো শেষ হবে, কিন্তু মেডিকেল কলেজ হসপিটাল যেটা মূল ভবনে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। এই টেন্ডারটা হলো আমাদের সিসিজিবিতে এটা অনুমোদন হবে, তো এটা মন্ত্রণালয়ে আছে, এটা অনুমোদন প্রক্রিয়াধীন আছে। এটা অনুমোদন হলে আমরা এই বাস্তবায়নে যেতে পারবো। জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালটি নির্মাণে আনুমানিক ব্যয় করা হয়েছে 280 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।